সবাইকে স্বাগত জানাই সুমন গল্পকথক চ্যানেলের আরও একটি নতুন গল্পের আসরে। আজ আমরা শোনাতে চলেছি রবি ঠাকুরের লেখা ছোট গল্প বোষ্টমী এর দ্বিতীয় পর্ব। শুরু হচ্ছে আজকের নিবেদন বোষ্টমী এর দ্বিতীয় পর্ব। আমার উত্তরের অপেক্ষা না রাখিয়া সে আপনিই বলিয়া উঠিল, না না, এই আমার ভালো, আমার মাগিয়া খাওয়া অন্নই অমৃত। তাহার কথার ভাবখানা আমি বুঝিলাম। প্রতিদিনই যিনি নিজে অন্ন যোগাইয়া দেন, ভিক্ষার অন্নে তাহাকেই মনে পড়ে। আর ঘরে মনে হয় আমারই অন্ন আমি নিজের শক্তিতে ভোগ করিতেছি। ইচ্ছা ছিল তাহার স্বামীর ঘরের কথা জিজ্ঞাসা করি, কিন্তু সে নিজে বলিল না, আমিও প্রশ্ন করিলাম না। এখানকার যে পাড়ায় উচ্চবর্ণের ভদ্রলোকে থাকে, সে পাড়ার প্রতি বোষ্টমীর শ্রদ্ধা নাই। বলে ঠাকুরকে উহারা কিছুই দেয় না, অথচ ঠাকুরের ভোগে উহারাই সবচেয়ে বেশি করিয়া ভাগ বসায়। গরিবরা ভক্তি করে আর উপবাস করিয়া মরে। এ পাড়ার দুষ্কৃতির কথা অনেক শুনিয়াছি, তাই বলিলাম, এই সকল দুর্মতিদের মাঝখানে থাকিয়া ইহাদের মতিগতি ভালো করো, তাহা হইলেই তো ভগবানের সেবা হইবে। এই রকমের সব উচ্চতারের উপদেশ অনেক শুনিয়াছি এবং অন্যকে শুনাইতেও ভালোবাসি, কিন্তু বোষ্টমীর ইহাতে তাক লাগিল না। আমার মুখের দিকে তাহার উজ্জ্বল চক্ষু দুটি রাখিয়া সে বলিল, তুমি বলিতেছ ভগবান পাপীর মধ্যেও আছেন, তাই উহাদের সঙ্গ করিলেও তাহারই পূজা করা হয়, এই তো? আমি কহিলাম, হ্যাঁ। সে বলিল, উহারা যখন বাঁচিয়া আছে তখন তিনিও উহাদের সঙ্গে আছেন বই কি, কিন্তু আমার তাহাতে কি? আমার তো পূজা ওখানে চলিবে না, আমার ভগবান যে উহাদের মধ্যে নাই। তিনি যেখানে, আমি সেখানেই তাহাকে খুঁজিয়া বেড়াই। বলিয়া সে আমাকে প্রণাম করিল। তাহার কথাটা এই যে শুধু মত লইয়া কি হইবে, সত্য যে চাই। ভগবান সর্বব্যাপী, এটা একটা কথা, কিন্তু যেখানে আমি তাহাকে দেখি সেখানেই তিনি আমার সত্য। এত বড় বাহুল্য কথাটাও কোনো কোনো লোকের কাছে বলা আবশ্যক যে আমাকে উপলক্ষ করিয়া বোষ্টমী যে ভক্তি করে, আমি তাহা গ্রহণও করি না, ফিরাইয়াও দিই না। এখনকার কালের ছোঁয়াচ আমাকে লাগিয়াছে। আমি গীতা পড়িয়া থাকি এবং বিদ্বান লোকদের দ্বারস্থ হইয়া তাহাদের কাছে ধর্মতত্ত্বের অনেক সূক্ষ্ম ব্যাখ্যা শুনিয়াছি। কেবল শুনিয়া শুনিয়াই বয়স বহিয়া যাইবার জো হইল, কোথাও তো কিছু প্রত্যক্ষ দেখিলাম না। এতদিন পরে নিজের দৃষ্টির অহংকার ত্যাগ করিয়া এই শাস্ত্রহীনা স্ত্রীলোকের দুই চক্ষুর ভিতর দিয়া সত্যকে দেখিলাম। ভক্তি করিবার ছলে শিক্ষা দিবার একই আশ্চর্য প্রণালী। পরদিন সকালে বোষ্টমী আসিয়া আমাকে প্রণাম করিয়া দেখিল, তখন আমি লিখিতে প্রবৃত্ত। বিরক্ত হইয়া বলিল, তোমাকে আমার ঠাকুর এত মিথ্যা খাটাইতেছেন কেন? যখন আসি দেখিতে পাই লেখা লইয়াই আছো। আমি বলিলাম, যে লোকটা কোনো কর্মেরই নয়, ঠাকুর তাহাকে বসিয়া থাকিতে দেন না, পাছে সে মাটি হইয়া যায়। যত রকমের বাজে কাজ করিবার ভার তাহারই উপরে। আমি যে কত আবরণে আবৃত তাহাই দেখিয়া সে অধৈর্য হইয়া ওঠে। আমার সঙ্গে দেখা করিতে হইলে অনুমতি লইয়া দোতলায় চড়িতে হয়। প্রণাম করিতে আসিয়া হাতে ঠেকে মোজা জোড়া। সহজ দুটো কথা বলা এবং শোনার প্রয়োজন, কিন্তু আমার মনটা আছে কোন লেখার মধ্যে তলাইয়া। হাত জোর করিয়া সে বলিল, গৌর, আজ ভোরে বিছানায় যেমনি উঠিয়া বসিয়াছি অমনি তোমার চরণ পাইলাম। আহা, সেই তোমার দুখানি পা, কোনো ঢাকা নেই, সে কি ঠান্ডা, কি কোমল। কতক্ষণ মাথায় ধরিয়া রাখিলাম। সে তো খুব হইল, তবে আর আমার এখানে আসিবার প্রয়োজন কি? প্রভু, এ আমার মোহ নয় তো? ঠিক করিয়া বলো। লিখিবার টেবিলের উপর ফুলদানিতে পূর্বদিনের ফুল ছিল। মালি আসিয়া সেগুলি তুলিয়া লইয়া নূতন ফুল সাজাইবার উদ্যোগ করিল। বোষ্টমী যেন ব্যথিত হইয়া বলিয়া উঠিল, বাস, এ ফুলগুলি হইয়া গেল, তোমার আর দরকার নাই, তবে দাও দাও, আমাকে দাও। এই বলিয়া ফুলগুলি অঞ্জলিতে লইয়া কতক্ষণ মাথা নত করিয়া একান্ত স্নেহে এক দৃষ্টিতে দেখিতে লাগিল। কিছুক্ষণ পরে মুখ তুলিয়া বলিল,
তুমি চাহিয়া দেখো না বলিয়াই এ ফুল তোমার কাছে মলিন হইয়া যায়। যখন দেখিবে তোমার তখন সব লেখাপড়া ঘুচিয়া যাইবে। এই বলিয়া সে বহু যত্নে ফুলগুলি আপন আঁচলের প্রান্তে বাঁধিয়া লইয়া মাথায় ঠেকাইয়া বলিল, আমার ঠাকুরকে আমি লইয়া যাই। কেবল ফুলদানিতে রাখিলেই যে ফুলের আদর হয় না, তাহা বুঝিতে আমার বিলম্ব হইল না। আমার মনে হইল ফুলগুলিকে যেন স্কুলের পড়া না পড়া ছেলেদের মতো প্রতিদিন আমি বেঞ্চের উপর দাঁড় করাইয়া রাখি। সেই দিন সন্ধ্যার সময় ছাদে বসিয়াছি। বৈষ্টমী আমার পায়ের কাছে আসিয়া বসিল, কহিল, আজ সকালে নাম শুনাইবার সময় তোমার প্রসাদী ফুলগুলি ঘরে ঘরে দিয়া আসিয়াছি। আমার ভক্তি দেখিয়া বেণী চক্রবর্তী হাসিয়া বলিল, পাগলি, কাকে ভক্তি করিস তুই? বিশ্বের লোকে যে তোকে মন্দ বলে। হ্যাঁ গো, সকলে নাকি তোমাকে গালি দেয়। কেবল এক মুহূর্তের জন্য মনটা সংকুচিত হইয়া গেল। কালির ছিটা এত দূরেও ছড়ায়। বৈষ্টমী বলিল, বেণী ভাবিয়াছিল আমার ভক্তিটাকে এক ফুয়ে নিবাইয়া দেবে, কিন্তু এ তো তেলের বাতি নয়, এ যে আগুন। আমার গৌর, ওরা তোমাকে গালি দেয় কেন গো? আমি বলিলাম, আমার পাওনা আছে বলিয়া আমি হয়তো একদিন লুকাইয়া উহাদের মন চুরি করিবার লোভ করিয়াছিলাম। বৈষ্টমী কহিল, মানুষের মনে বিষ যে কত সে তো দেখিলে, লোভ আর টিকিবে না। আমি বলিলাম, মনে লোভ থাকিলেই মারের মুখে থাকিতে হয়, তখন নিজেকে মারিবার বিষ নিজের মনই যোগায়। তাই আমার ওঝা আমার মনটাকে নির্বিষ করিবার জন্য এত কড়া করিয়া ঝাড়া দিতেছেন। বৈষ্টমী কহিল, দয়াল ঠাকুর মারিতে মারিতে তবে মারকে খেদান, শেষ পর্যন্ত যে সহিতে পারে সেই বাঁচিয়া যায়। সেই দিন সন্ধ্যার সময় অন্ধকার ছাদের উপর সন্ধ্যাতারা উঠিয়া আবার অস্ত গেল। বৈষ্টমী তাহার জীবনের কথা আমাকে শুনাইল। আমার স্বামী বড় সাদা মানুষ। কোনো কোনো লোকে মনে করিত তাহার বুঝিবার শক্তি কম, কিন্তু আমি জানি যাহারা সাদা করিয়া বুঝিতে পারে তাহারাই মোটের উপর ঠিক বোঝে। ইহাও দেখিয়াছি, তাহার চাষবাস জমি জমার কাজে তিনি যে ঠকিতেন তাহা নহে, বিষয় কাজ এবং ঘরের কাজ দুইই তার গোছালো ছিল। ধান চাল পাটের সামান্য যে একটু ব্যবসা করিতেন, কখনো তাহাতে লোকসান করেন নাই, কেননা তাহার লোভ অল্প। যেটুকু তাহার দরকার সেটুকু তিনি হিসাব করিয়া চলিতেন, তার চেয়ে বেশি যা তাহা তিনি বুঝিতেনও না, তাহাতে হাতও দিতেন না। আমার বিবাহের পূর্বেই আমার শ্বশুর মারা গিয়েছিলেন এবং আমার বিবাহের অল্পদিন পরেই শাশুড়ির মৃত্যু হয়। সংসারে আমাদের মাথার উপরে কেহই ছিল না। আমার স্বামী মাথার উপরে একজন উপরওয়ালাকে না বসাইয়া থাকিতে পারিতেন না, এমনকি বলিতে লজ্জা হয় আমাকে যেন তিনি ভক্তি করিতেন। তবু আমার বিশ্বাস তিনি আমার চেয়ে বুঝিতেন বেশি, আমি তাহার চেয়ে বলিতাম বেশি। তিনি সকলের চেয়ে ভক্তি করতেন তাহার গুরু ঠাকুরকে। শুধু ভক্তি নয়, সে ভালোবাসা, এমন ভালোবাসা দেখা যায় না। গুরু ঠাকুর তার চেয়ে বয়সে কিছু কম, কি সুন্দর রূপ তার। বলিতে বলিতে বৈষ্টমী ক্ষণকাল থামিয়া তাহার সেই দূরবিহারী চক্ষু দুটিকে বহু দূরে পাঠাইয়া দিল এবং গুনগুন করিয়া গাহিল, অরুণ কিরণ খানি তরুণে অমৃতে ছানি, কোন বিধি নিরমিল দেহা। এই গুরু ঠাকুরের সঙ্গে বালককাল হইতে তিনি খেলা করিয়াছেন, তখন হইতেই তাহাকে আপন মনোপ্রাণ সমর্পণ করিয়া দিয়াছেন। তখন আমার স্বামীকে ঠাকুর বোকা বলিয়াই জানিতেন, সেই জন্য তাহার উপর বিস্তর উপদ্রব করিয়াছেন। অন্য সঙ্গীদের সঙ্গে মিলিয়া পরিহাস করিয়া তাহাকে যে কতকাল নাকাল করিয়াছেন তাহার সীমা নাই। বিবাহ করিয়া এই সংসারে যখন আসিয়াছি তখন গুরু ঠাকুরকে দেখি নাই, তিনি তখন কাশীতে অধ্যয়ন করিতে গিয়েছেন। আমার স্বামী তাহাকে সেখানকার খরচ যোগাইতেন। গুরু ঠাকুর যখন দেশে ফিরিলেন তখন আমার বয়স বোধ করি 18 হইবে। 15 বছর বয়সে আমার একটি ছেলে হইয়াছিল। বয়স কাঁচা ছিল বলিয়াই আমার সেই ছেলেটিকে আমি যত্ন করিতে শিখি নাই। পাড়ার সই সাংঘাতিদের সঙ্গে মিলিবার জন্যই তখন আমার মন ছুটিত। ছেলের জন্য ঘরে বাধা থাকিতে হয় বলিয়া এক এক সময় তাহার উপরে আমার রাগ হইত। হায় রে,
ছেলে যখন আসিয়া পৌঁছিয়াছে, মা তখনও পিছাইয়া পড়িয়া আছে। এমন বিপদ কি আর হইতে পারে? আমার গোপাল আসিয়া দেখিল তখনও তাহার জন্য ননি তৈরি নাই, তাই সে রাগ করিয়া চলিয়া গেছে। আমি আজও মাঠে ঘাটে তাহাকে খুঁজিয়া বেড়াইতেছি। এখানেই শেষ হচ্ছে রবি ঠাকুরের লেখা ছোট গল্প বোষ্টমী এর দ্বিতীয় পর্ব। ভিডিওটি ভালো লেগে থাকলে একটি লাইক, কমেন্ট এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।